So we have covered the basis of hypertension, the centrally acting antihypertensive drugs, right? We have covered, হ্যাঁ হয়েছে তো? Centrally acting antihypertensive কয়টা নাম বল? ক্লোনিডিন, ভেরি গুড। আর মিথাইল ডোপা, ভেরি গুড। আচ্ছা, মিথাইল ডোপার আরেকটা ইউজ আছে হাইপারটেনশন। কোন টাইপের পেশেন্টের হাইপারটেনশনে? ইয়েস, মিথাইল ডোপা ইজ ড্রাগ অফ চয়েস ফর হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি। মনে থাকবে তো? পরীক্ষা কোশ্চেন করব কিন্তু আমি, কেন যে কেউ কোশ্চেন করবে। এবার যে এক্সটার্নাল ছিল জনে জনে কোশ্চেন করেছে। বলো একটা ড্রাগের নাম বলো, হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি বলতে পারে না, ঠিক আছে তো? মিথাইল ডোপা ছাড়া আর কি ইউজ করা যেতে পারে প্রেগন্যান্সিতে? ল্যাবেটালল, ভেরি গুড। আচ্ছা, এগুলো হলো সেন্ট্রালি অ্যাক্টিং, হলো। আচ্ছা, আর কি টাইপের ড্রাগস আছে? আরেকটা আছে ডাইউরেটিক, তাই না? ডাইউরেটিক ইউজ করতে পারি তো? কোন টাইপের ডাইউরেটিক ইউজ করতে পারি? হ্যাঁ, থায়াজাইডস, ভেরি গুড। আর কি ইউজ করতে পারি? হ্যাঁ, আর কি ইউজ করতে পারি? লুপ ডাইউরেটিক্স, তাই তো? লুপ ডাইউরেটিক্স এর মধ্যে অনেক তো লুপ ডাইউরেটিক্স, হাইড্রোক্লোরথায়াজাইড আছে, আছে না? ক্লোরথালিডোন আছে, তাই তো? হ্যাঁ, আছে তো? কোনটা ইউজ করব? হুইচ ইজ মোর প্রেফার্ড, মোস্ট প্রেফার্ড? ভেরি গুড, ক্লোরথালিডোন। বলে দিয়েছি সব আগের দিন, খাতা খোল, নোট খোল, সব বলা আছে। এই হচ্ছে মুশকিল, ক্লোরথালিডোন, ঠিক আছে? আউট অফ অল থায়াজাইডস ক্লোরথালিডোন ইজ প্রেফার্ড। আচ্ছা বেশ, ডায়ুরেটিক গেল। তারপরে আর কি ইউজ করতে পারি? খাতা খোল, আর কি ইউজ করতে পারি? বিটা ব্লকার, ভেরি গুড। বিটা ব্লকারের মধ্যে কোন কোন? প্রোপানল আছে, আছে না? কার্ভিডোল আছে, তাই তো? বিসোপ্রোলল আছে, মেটোপ্রোলল আছে। কোনটা ইউজ করব? কোন গ্রুপ? কার্ভিডোল, মানে কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার আমরা ইউজ করব, তাই তো? নন সিলেক্টিভ ইউজ করব না, প্রেফার্ড হচ্ছে কার্ডিও সিলেক্টিভ। খুব কমন কোশ্চেন এখান থেকে আসবে, নন কার্ডিয়াক ইউজেস অফ বিটা ব্লকারস। অর্থাৎ হাইপারটেনশন ইউজ করলাম, মেকানিজম অফ অ্যাকশন কি বলে দিয়েছি, আমি লিখিয়ে দিয়েছি। হাউ বিটা ব্লকারস অ্যাক্ট ইন হাইপারটেনশন লিখানো আছে, আছে না? ওটা পড়বি। আর কি কি ইউজ করবে বিটা ব্লকারের? আর কয়েকটা ইউজ বলো, বল কয়েকটা ইউজ। মাইগ্রেন, ভেরি গুড। আর থাইরোটক্সিকোসিস, আর গ্লকোমা, আর অ্যাংজাইটি, আর ট্রেমার ইন পার্কিনসন্স ডিজিজ, তাই না? পিডি, ভেরি গুড। তাহলে এতগুলো হচ্ছে বিটা ব্লকারের ইউজেস। তাহলে কি কি হলো? সেন্ট্রালি অ্যাক্টিং হলো, ডায়ুরেটিক হলো, বিটা ব্লকার হলো। এবার নেক্সট ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি কি বলছি আমরা? অ্যামলোডিপিন, হ্যাঁ, ডাইহাইড্রোপাইরিডিন আর নন ডাইহাইড্রোপাইরিডিন। ডাইহাইড্রোপাইরিডিন কারা? অ্যামলোডিপিন আর নিফেডিপিন, তাই না? ক্লিনিডিপিন, ভেরি গুড, ভেরি গুড। আর আরেকটা গ্রুপ আছে, তারা কারা? ভেরাপামিল আর ডিলটিয়াজেম। ভেরাপামিল, ডিলটিয়াজেম আর কিসে ইউজ করা যায়? প্রোফাইলাক্সিস অফ মাইগ্রেন, ভেরি গুড। আর অ্যারিথমিয়া ইউজ করা যায়, আগের দিন বলেছিলাম। মেইনলি সেন্ট্রালি হার্ট রেটটাকে কমাবে না ভেরাপামিল, ডিলটিয়াজেম, তাই না? তাহলে কি হবে? অ্যারিথমিয়া ইউজ করা যায়। আর কিছু ইউজ করা যায়? প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা, ঠিক আছে? হ্যাঁ বল, কি বলছিস বল, বল যা মনে আসছে বল, ক্লাসেই তো বলবি। ভুলে গেছিস, ছেড়ে দে। তাহলে হচ্ছে শর্ট টার্ম মেমোরি লস, ঠিক আছে তো? আর হচ্ছে তাহলে কি দাঁড়ালো? যে প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা দেবো, আর দেবো কি? অ্যারিথমিয়া ইউজ করা যেতে পারে, আর মাইগ্রেনে ইউজ করা যেতে পারে, যদিও এখন ইউজ করা হয় না। ওকে, মাইগ্রেনে আমরা মোস্ট কমনলি এখন বিটা ব্লকার দিই বা অ্যামিট্রিপটিলিন দিই। দ্যাট ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট অফ ডিসকাশন। তাহলে আজকে আমরা চলে যাব হচ্ছে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম। তাহলে যেগুলো বললাম, সেন্ট্রালি অ্যাক্টিং, পেরিফেরালি ডায়ুরেটিক্স এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস, হার্টে বিটা ব্লকার, সব হয়ে গেছে আমাদের। লাস্ট পার্ট কিডনি।
দেখো দ্য হিস্ট্রি প্রথম কে আবিষ্কার করেছিল? এই ভদ্রলোক। এ কি করেছিল? এর নাম হ্যারি গোল্ডব্যাট। এ কি করেছিল? প্রথম কুকুর, ডগ, এই যে ডগটা, ওর ওর পোষা কুকুর, ওর কি করেছিল? রেনাল আর্টারিটাকে ক্ল্যাম্প করে দিয়েছিল। ওকে, রেনাল আর্টারিটাকে ক্ল্যাম্প করে দেওয়ার ফলে তখন ও দেখে যে একটা কিছু রেনাল আর্টারি থেকে এমন কিছু বেরোচ্ছে, এমন কিছু একটা বেরোচ্ছে যেটা ব্লাড প্রেশারটাকে আপ ডাউন করাচ্ছে। তখন এ সম্বন্ধে কোনো ধারণা ছিল না, 1934। পরবর্তীকালে ওইটা নিয়ে অনেক গবেষণা চলতে থাকে যে কি এমন জিনিস ওখান থেকে বেরোয় রেনাল আর্টারিটাকে ক্ল্যাম্প করে দিলে যে সেটা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। অনেক পরে the final conclusion was that renin acted সেই প্রোডাক্টটার নামই হচ্ছে রেনিন, acted enzymatically on the plasma protein to produce the new substance. In Buenos Aires it was called hypertensin. In United States it was called angiotensin. Finally in 1958 Eduardo Bruan Mendelez from Argentina and Irvin H. Page from United States agreed to name it angiotensin. এই কথাটা আমি যোগ করতাম না, কিন্তু দেখলাম এমসিকিউ এসছে যে হু ডিসকভার্ড রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, তাই জন্যই আমি এই স্লাইডটা অ্যাড করেছি, নইলে এটার কোনো দরকার ছিল না আমার বলে আমার মনে হয় অ্যাটলিস্ট এমবিবিএস। সো হ্যারি গোল্ডব্যাট ইন 1934 and then Eduardo Bruan Mendelez, এই মেন্ডেলেজের অপশনটা ছিল এমসিকিউতে। ইয়েস, আচ্ছা দেখো তাহলে রোল অফ রাস or renin angiotensin aldosterone system in control of blood pressure। দেখো লিভার থেকে অ্যাঞ্জিওটেনসিনোজেনটা বেরোয়, প্লিজ ভেরি কেয়ারফুল, লিভার থেকে অ্যাঞ্জিওটেনসিনোজেন বেরোয়। কখন বেরোয়? তখন দেয়ার ইজ ড্রপ ইন ব্লাড প্রেশার or drop in fluid volume. So when there is drop in blood pressure or drop in fluid volume, then what will happen? Renin is released from juxtaglomerular cells. Okay, রেনিনটা বেরিয়ে কি করলো? অ্যাঞ্জিওটেনসিনোজেনকে লিভার থেকে প্রমোট করলো, যেটা কনভার্টেড হলো অ্যাঞ্জিওটেনসিন 1 এ। হলো angiotensin 1 is converted to angiotensin 2 by an enzyme, that is ACE, angiotensin converting enzyme, right? ACE কোথা থেকে আসে? ACE আসে লাংস থেকে। হলো, তাহলে কিডনি থেকে রেনিন, লিভার থেকে অ্যাঞ্জিওটেনসিনোজেন, আর লাংস থেকে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম হয়ে কনভার্টিং এনজাইম কি কনভার্ট করলো? অ্যাঞ্জিওটেনসিন 1 টু অ্যাঞ্জিওটেনসিন 2, রাইট? দিস অ্যাঞ্জিওটেনসিন ইজ এ পোটেন্ট vasoconstrictor. Okay, angiotensin 2 is a potent vasoconstrictor. Angiotensin 2 acts directly on blood vessels, stimulating vasoconstriction. এটা এই ছিল, হয়ে গেল এই, that is vasoconstriction. Okay, angiotensin 2 stimulates the release of aldosterone, a mineralocorticoid, right? From adrenal gland. Aldosterone acts on the kidney to stimulate reabsorption of salt and water, right? বোঝা গেল? আমি আসছি এটার ফাংশন। তাহলে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম তোমরা ফিজিওলজিতে পড়েছো তো, তাই না? রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, ওকে, ভেরি গুড। তাহলে এবার দেখো আরেকটু ডিটেলস আমরা ঢুকি। তাহলে এখানে লেখো যে মেকানিজম, এই জায়গাটা আমি বলছি কেন, বললে তোমরা দুটোই অ্যান্সার দিতে পারবে। এসি ইনহিবিটর আসলেও অ্যান্সার দিতে পারবে, আর AT1 ব্লকার আসলেও, ARB থাকলেও অ্যান্সার দিতে পারবে। তাহলে লেখো যে এফেক্টস অফ অ্যাঞ্জিওটেনসিন, এফেক্টস অফ অ্যাঞ্জিওটেনসিন। অ্যাঞ্জিওটেনসিন বলতে আমরা কোনটা বলছি? 2। ওকে, উই আর টকিং অ্যাবাউট 2 effects of angiotensin 2. Okay, number 1,
অ্যাঞ্জিওটেনসিন ইজ এ পোটেন্ট ভ্যাসোকনস্ট্রিক্টর। জল আছে? হলো? This effect is by action on the, এবার দেখো অ্যাঞ্জিওটেনসিনের দুটো রিসেপ্টর আছে, হ্যাঁ, একটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 1, একটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2। এই যে দেখো বাঁ দিকে রয়েছে অ্যাঞ্জিওটেনসিন 1 গ্রিন, আর ডান দিকে রয়েছে অ্যাঞ্জিওটেনসিন 2 দ্যাট ইজ রেড। এবার দেখো গল্পটা কি, 81 এ যা এফেক্ট আর 82 তে ঠিক অপোজিট এফেক্ট হলো। তাহলে দিস এফেক্টস আর মেডিয়েটেড বাই অ্যাকশনস অন দ্য অ্যাঞ্জিওটেনসিন, কি লিখলাম লাস্ট লাইনটা, কি লিখলাম, দিস এফেক্ট ইজ মেডিয়েটেড বাই অ্যাকশন অন দ্য 81 রিসেপ্টর। হলো? অ্যারো আচ্ছা, তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন হলে কি হবে? রাইজ ইন ব্লাড প্রেশার, রাইজ ইন ব্লাড প্রেশার হলো। আচ্ছা, এটা ব্র্যাকেটে লেখো ইমিডিয়েট এফেক্ট, ইমিডিয়েট এফেক্ট। ঠিক আছে, এবার নাম্বার টু কি? লং টার্ম এফেক্ট। আচ্ছা সরি মাই মিস্টেক, ইমিডিয়েট এফেক্টের পর আরেকটা এফেক্ট হবে, দুটো হবে ইমিডিয়েট এফেক্ট দুটো, লং টার্ম এফেক্টটা কেটে দাও, মাই মিস্টেক। নাম্বার 2 লেখো অ্যাঞ্জিওটেনসিন 2 stimulates the release of aldosterone. অ্যালডোস্টেরনটা কি? মিনারেলোকর্টিকয়েড, তাই না? অ্যালডোস্টেরন ব্র্যাকেটে মিনারেলোকর্টিকয়েড, অ্যারো। যার ফলে কি হবে? সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন ইনক্রিজড। ইনক্রিজটা কিভাবে লিখবে? উপরের দিকে অ্যারো, হলো? ইনক্রিজড সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন। তাহলে সোডিয়াম আর ওয়াটার যদি রিঅ্যাবজর্পশন হয়, ফ্লুইড ভলিউমটা কি হবে? সোডিয়াম অ্যান্ড ওয়াটার বেশি করে ব্লাডে ঢুকে যাচ্ছে, তাহলে ব্লাডের ভলিউমটা কি হবে? বেড়ে যাবে। তাহলে লেখো অ্যারো ইনক্রিজ ইন ফ্লুইড ভলিউম। তাহলে ভলিউম যদি বেড়ে যায় ব্লাড প্রেশার বাড়বে না কমবে? বাড়বে। তাহলে লেখো রাইজ ইন ব্লাড প্রেশার। হলো? ক্লিয়ার এটা? তাহলে অ্যাঞ্জিওটেনসিনের ইমিডিয়েট এফেক্ট হচ্ছে দুটো, এবার হচ্ছে ডিলেড এফেক্ট বা লং টার্ম এফেক্ট। আচ্ছা, রিমেম্বার অল দিস এফেক্টস আর 81 মেডিয়েটেড, সব এগুলো 81। ওকে, ডিলেড এফেক্ট কি? নাম্বার 1 ডিলেড এফেক্ট চারটে লিখবো, হ্যাঁ। নাম্বার 1 হচ্ছে কার্ডিয়াক হাইপারট্রফি, কার্ডিয়াক হাইপারট্রফি। আমি দেখাবো ছবি কার্ডিয়াক হাইপারট্রফি কি হয়, ঠিক আছে? কার্ডিয়াক হাইপারট্রফি। নাম্বার 2 proliferation of cells,
নাম্বার 3, oxidative stress. Oxidative stress. Number 4, fibrosis. Oxidative stress. Number 4, fibrosis. হলো? তাহলে এতগুলো যে চারটে এফেক্ট হলো হার্টে, এর ফলে কি হলো? অ্যারো। এই চারটে এফেক্টে কিন্তু শুধু ফাইব্রোসিসের নয়, চারটে এফেক্টেই অ্যারো। কি হলো? কার্ডিয়াক রিমডেলিং। কার্ডিয়াক রিমডেলিং। কার্ডিয়াক রিমডেলিং হলো। কেন এই ঘটনাটা ঘটলো? দেখো, একটা কন্ডিশন আমরা চিন্তা করি, ব্লাড প্রেশারটা ফল করছে পেশেন্টের, ওকে, বিপি ইজ ফলিং। তাহলে শরীর, বডি কি করলো? বডি রেসপন্স করলো যে ভাই রেনিন তুমি কিডনি থেকে যাও, রিলিজ হও। হলো? তাই তো হবে। কিডনি থেকে রেনিন রিলিজ হলো। রেনিন কি করলো? অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 করলো। অ্যাঞ্জিওটেনসিন 1 কে কনভার্টিং এনজাইম 2 তে কনভার্ট করলো। 2 কি করলো? ভ্যাসোকনস্ট্রিকশন করলো, তাই তো? অ্যাঞ্জিওটেনসিন 2টা 81 এ গেল, 81 কি করলো? ভ্যাসোকনস্ট্রিকশন করলো। আর কি করলো? সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন করলো। দেখা, তাতে বিপিটা বাড়ার কথা, তাই তো? দেখা গেল যে এটাতে ব্লাড প্রেশারটা বাড়লো না। দেখা গেল তাতে ব্লাড প্রেশার বাড়লো না। হলো? বা যতটা বাড়ার কথা ছিল ততটা বডি বাড়াতে পারলো না। তাহলে বিকল্প উপায় কি? অ্যাঞ্জিওটেনসিন তো হার্ট রেট বাড়াবে না। দেখো, হার্ট রেটের উপর কোনো এফেক্ট আছে? কোনো এফেক্ট আছে? কোথাও বললাম আমি যে ইনক্রিজেস হার্ট রেট? হার্ট রেট তো বাড়াতে পারবে না। তাহলে ও কি করবে? অপশন কি? অপশন কি করলো? যে হার্টের মাসেল পাওয়ারটাকেও বাড়াতে গেল, যে হার্টটাকে আমি জোরে পাম্প করাই। ওকে, জোরে যদি পাম্প করাতে হয় তাহলে হার্টের মাসেলটাকে কি করতে হবে? বড় করতে হবে, শক্তিশালী করতে হবে। হাউ টু ডু দ্যাট? টু প্রমোট হাইপারট্রফি, প্রলিফারেশন অফ কার্ডিয়াক সেলস। কি হবে? হার্টটা আস্তে 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 সাইজে বড় হতে থাকবে। তাহলে প্রথম দিকে এতে এফেক্ট আসবে। ইনিশিয়ালি কি হবে? হার্টটা এফেক্ট আসবে হার্টে, ঠিক আছে তো? হার্টের পাম্পিং ক্যাপাসিটি বাড়বে। কিন্তু একটা বেলুনকে চিন্তা করো, থিঙ্ক লাইক এ বেলুন। বেলুনটার মধ্যে আমি গ্যাস ভরছি, বেলুনটা ফুলছে, ক্যাপাসিটি আছে বেলুনটা নেওয়ার, আরো ভরছি, ফুলছে। একটা সময় কি ফুলবে? একটা সময় আবার বেলুনটা কোল্যাপস করে যাবে। হার্টেরও ঠিক তাই হয়। অর্থাৎ প্রথম দিকে যখন অ্যাঞ্জিওটেনসিন আসছে তখন হার্টের ক্যাপাসিটি বাড়ছে, হার্টের মাসেল পাওয়ার বাড়ছে, হার্ট পারছে পাম্প করতে। কিন্তু যত সময় যাবে ধীরে 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 এটাতে আর কাজ হবে না। তখন কি হবে? হার্টের ক্যাপাসিটি ডিটোরিয়েট করতে থাকবে। এন্ড দ্যাট পেশেন্ট, যার ইনিশিয়ালি হাইপারটেনশন ছিল, হাইপারটেনশন থেকে কার্ডিয়াক হাইপারট্রফি হলো, সেখান থেকে লেফট হার্ট এনলার্জমেন্ট হলো, একটা সময় দ্যাট এনলার্জমেন্ট উইল গো ইনটু হার্ট ফেলিওর। So cardiac remodeling is initially beneficiary, but in the late it is deleterious. It will lead to heart failure. So this hypertrophy, it is a progressive disease. Once hypertrophy starts by angiotensin, body নিজের এফেক্ট, কিন্তু বডি নিজেই তৈরি করছে, হাইপারট্রফি করছে। Initially it is helpful, but as more time passes, the helpful effect diminishes and the harmful effect predominates. So the patient, what will happen? Initially there will be hypertrophy, initially there will be rise in BP, but eventually the heart will fail. Okay, so that is the long term effect. আমি ছবি দেখাচ্ছি, ছবি দেখালে তোমরা বুঝতে পারবে। মানে আরেকটা পয়েন্ট অ্যাড করে রাখো, ফাইব্রোসিসের সঙ্গে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস, ওকে, হওয়ার পর দেখো, দেখো হার্টটা কি হলো? হার্টটা এরকম ছিল, ঠিক আছে? ও হার্টটাকে পাম্প করানোর জন্য কি করলো? হার্টের মাসেলের গ্রোথটা বাড়িয়ে দিল। দেখো, হার্টের মাসেলটা ছিল এইটুকু, হার্টের মাসেলটা এসে গেল এইখানে। হলো? ঠিক আছে? তার ফলে কি হলো? হার্টটা হয়ে গেল আকারে বড়। আলটিমেটলি
ক্লিয়ার? এনি ডাউট ইন দ্য কনসেপ্ট? কোনো ডাউট আছে? এবার আরেকটা জিনিস চিন্তা কর, আরেকটা সেকেন্ড কন্ডিশন, এটা পাম্প করবে, তাহলে হার্টটা যদি পাম্প করে, পাম্প করলো, সাইড থেকে চাপ দিল, এটাকে আমরা বলবো এন্ড ডায়াস্টোলিক ব্লাড ভলিউম, অর্থাৎ ডায়াস্টোলের শেষে কতটা ব্লাড রইলো, হলো? ব্লাডটা বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, এবার দেখ সেকেন্ড কন্ডিশন, হাইপারট্রফি হচ্ছে, এবার যদি ব্লাডটা আমি পাম্প করি, কতটা ব্লাড ছিল, কতটা ব্লাড ছিল, কতটা ব্লাড হলো, এতটা ব্লাড ঢুকে যাওয়ার ফলে কি হলো, এবার যখন পাম্প করবে তখন পুরো ব্লাডটা বেরোতে পারবে না, একটা সময় পর কি হবে, পাম্প করার পরও দেখা গেল এতটা ব্লাড থেকে গেল, বিশাল ক্যাপাসিটি হয়ে গেছে তো হার্টের, হার্টের পাম্প করার ক্ষমতা নেই, তাহলে কি হলো, এতটা ব্লাড থেকে গেল, আবার পরের ডায়াসিস, তাই না? তাহলে ক্রমশ রেসিডুয়াল ব্লাড ভলিউমটা বেড়ে যাচ্ছে, যত বাড়ছে কারণ আরো বেশি ব্লাড হার্টকে অ্যাকুমুলেট করতে হচ্ছে, আরো বেশি অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে। ক্লিয়ার? তাহলে দ্যাট ইজ ওয়াই করলে ভেরি টাফ টু ম্যানেজ ইট, ইট উইল গো অন অ্যান্ড গো অন লাইক এ ভিসিয়াস সাইকেল। হলো? আচ্ছা, তাহলে এবার অ্যাঞ্জিওটেনসিনের এফেক্টে আসি, তাহলে লং টার্ম এফেক্ট হলো আর শর্ট টার্ম এফেক্ট হলো, আরেকটা কি লেখো, নাম্বার 3, অল্টারনেটিভ এফেক্ট। অল্টারনেটিভ এফেক্ট কি? angiotensin 2 acts on the AT1 ছিল, এবার হচ্ছে AT2 রিসেপ্টর। AT2 রিসেপ্টর কি? জাস্ট অপোজিট এফেক্ট অফ angiotensin 1, মানে কি করবে, ভ্যাসোডাইলেটেশন। ইমিডিয়েট এফেক্ট কি, শুধু নামগুলো জেনে রাখো, ইমিডিয়েট এফেক্ট কি কি হবে, ভ্যাসোডাইলেটেশন, আর কি হবে, নাট্রিউরেসিস। ঠিক ওর অপোজিট, ও করবে ভ্যাসোকনস্ট্রিকশন, এ করবে ভ্যাসোডাইলেটেশন, ও করবে সোডিয়াম ওয়াটার রিটেনশন, এ করবে নাট্রিউরেসিস। হলো? ওদিকে হচ্ছে কার্ডিয়াক রিমডেলিং, এটা হচ্ছে ইনহিবিশন অফ কার্ডিয়াক রিমডেলিং। হলো? ইনহিবিশন অফ কার্ডিয়াক রিমডেলিং। হলো? আচ্ছা, এইবারে তাহলে ওষুধ মেডিসিন কি কি? মেডিসিন এখানে দু রকম হতে পারে, একটা হচ্ছে রেনিন ইনহিবিটর, দ্যাট ইজ অ্যালিসকাইরেন, এগুলো মুখস্থ করবে, বইতে লেখা আছে সব, ওষুধের নাম আর নিয়ে জাস্ট বলে যাচ্ছি আমি। রেনিন ইনহিবিটর হচ্ছে অ্যালিসকাইরেন। ওকে, নেক্সট কি, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম আছে, সেটার ইনহিবিটর হচ্ছে এসিই ইনহিবিটর বা এস ইনহিবিটর, দু নামেই হয়, এসিই ইনহিবিটরও বলতে পারো, এস ইনহিবিটরও বলতে পারো। এস ইনহিবিটরস কারা? ক্যাপটোপ্রিল, মনে রাখো প্রোটোটাইপ ড্রাগ হচ্ছে ক্যাপটোপ্রিল, এস ইনহিবিটরস। ক্যাপটোপ্রিল, র্যামিপ্রিল, লিসিনোপ্রিল। ওকে, এই তিনটে হচ্ছে মোস্ট কমনলি ইউজড, আরো অন্যান্য আছে, ক্যাপটোপ্রিল এখনো ইউজ হয় না, মেইনলি র্যামিপ্রিল আর লিসিনোপ্রিল মোস্ট কমনলি ইউজড এসি ইনহিবিটরস। নেক্সট কি, এআরবি। এআরবি মানে
অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, যেমন টেলমিসার্টান হলো, লোসার্টান, টেলমিসার্টান, লোসার্টান, ক্যান্ডেসার্টান, ওটেসার্টান। ওকে, all are ARB, that is angiotensin receptor blocker। তার মানে কোনটা ব্লক করছে? AT1। ওকে, মেইনলি angiotensin receptor blocker means AT1 blocker, AT1 blocker। আর কি দেওয়া যেতে পারে? আর দেওয়া যেতে পারে স্পাইরোনোল্যাকটোন আর এপ্লেরেনন, দ্যাট ইজ পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক্স। পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক্স কেন? কারণ ওরা অ্যালডোস্টেরনকে ইনহিবিট করে, তাই না? স্পাইরোনোল্যাকটোন আর এপ্লেরেনন, দে আর পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক, দে ইনহিবিট দ্য অ্যালডোস্টেরন সিনথেসিস। স্পাইরোনোল্যাকটোন and এপ্লেরেনন। হলো? আচ্ছা, এখানে একটা ট্রিক এমসিকিউ, সেটা কি? কোশ্চেন আসে পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক তিনটে আছে অ্যাকচুয়ালি, একটা স্পাইরোনোল্যাকটোন, একটা এপ্লেরেনন, একটা অ্যামাইলোরাইড। হলো? আছে না অ্যামাইলোরাইড? এই অ্যামাইলোরাইডটা কিন্তু অ্যালডোস্টেরন অ্যাক্টিভ, অ্যালডোস্টেরন ইনহিবিটর নয়। ক্যাচ, এই জায়গাটা হচ্ছে ক্যাচ। দেখো ওই জন্য আমি পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরেটিক বলতে নাম লিখেছি কার? স্পাইরোনোল্যাকটোন আর এপ্লেরেনন, অ্যামাইলোরাইড লিখিনি। So amyloid is an exception among potassium sparing diuretics. All potassium sparing diuretics will be inhibitors of aldosterone except amyloid, which is not. Okay, মনে থাকবে তো এক্সেপশনটা? এটা এমসিকিউ। amyloid potassium sparing diuretic হলেও এই গ্রুপে পড়বে না, কেন? অ্যালডোস্টেরন ইনহিবিটর নয়। তাহলে মেইনলি রেনিনে কারা কারা কাজ করছে? একটা হচ্ছে রেনিন ইনহিবিটর, একটা হচ্ছে এসি ইনহিবিটর, একটা হচ্ছে অ্যালডোস্টেরন রিসেপ্টর ব্লকার, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন ইনহিবিটরস। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসে। যে পরীক্ষা কোশ্চেনটা কিভাবে হবে? একটা থেরাপিউটিক প্রবলেম দেওয়া হবে, তারপরে কোশ্চেনটা হবে যে নেম, রাইট ডাউন দ্য অ্যাডভার্স এফেক্টস অর মেকানিজম অফ অ্যাকশন অ্যান্ড অ্যাডভার্স এফেক্টস অফ ক্যাপটোপ্রিল বা এসি ইনহিবিটরস। এসি ইনহিবিটরস এর অ্যাডভার্স এফেক্ট বলতে এইটা ফেলবে, ক্যাপটোপ্রিল। এই যে বইতেও আছে নিউমোনিক্স, ঠিক আছে তো? সি ফর কাফ, ওকে, কন্ট্রাইন্ডিকেটেড। এ ফর অ্যাঞ্জিওইডিমা or agangliocytosis, P for proteinuria, potassium excess, hyperkalemia, taste change, orthostatic hypotension, pregnancy contraindicated, renal artery stenosis contraindicated, increases renin and leukopenia or liver toxicity। হলো? আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 1 এখান থেকে। কোশ্চেন নাম্বার 1 is why there is dry cough? ড্রাই কাফ হবে, কেন হবে? হলো? লেখো। দেখো উত্তর হচ্ছে এখানে, লেখো ACE inhibitors, ACE inhibitors, অ্যারো অ্যারো কি করছে দেখো, inhibits ই লাগছে, তাহলে এটা ব্লক হয়ে গেল, তাই না? ডিগ্রেডেশন এসি লাগছে, সো এটা ব্লক হয়ে গেল। তাহলে ইনহিবিশন অফ ডিগ্রেডেশন অফ ব্র্যাডিকাইনিন। তাহলে অ্যারো কি হবে? increased prostaglandin synthesis and vagal irritation, vagal, 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 vagus nerve, vagal irritation। হলো? অ্যারো ভেগাল ইরিটেশন হয়ে কি হবে? ড্রাই কাফ। ড্রাই কাফ বোঝা গেল? হ্যাঁ, এসি ইনহিবিটরের মোস্ট কমন সাইড এফেক্ট হচ্ছে
ড্রাই কাফ, মনে থাকবে তো? মোস্ট কমন সাইড এফেক্ট অফ এসি ইনহিবিটরস কি হবে? ড্রাই কাফ। পরীক্ষা কোশ্চেনটা কিভাবে হবে বলে দিচ্ছি। এ পেশেন্ট has come to your clinic with blood pressure of 140/90. You have prescribed him ACE inhibitors. Hello? Patient comes to you 2 weeks later. His BP is normal, but he is complaining of dry cough. You are finding no other cause for that cough. What will be your diagnosis? What alternative drug you can use? Write the mechanism of action of that alternative drug. এইটা হবে কোশ্চেন। ড্রাই কাফ দিয়েই কিন্তু কোশ্চেনটা হবে। মোস্ট কমন সাইড এফেক্ট, 30% of the patients you see with captopril, they will have dry cough. Okay, very common, never forget. And the cause of it, কেন ড্রাই কাফ হচ্ছে তার কারণ। নেক্সট দেখো, আচ্ছা এখানে দেখো, ডোন্ট গেট কনফিউজড। ক্যাপটোপ্রিলের সাইড এফেক্ট আছে প্রোটিনিউরিয়া, দেখতে পাচ্ছ? ক্যাপটোপ্রিলের সাইড এফেক্ট আছে প্রোটিনিউরিয়া, কনফিউজ হবে না। এসি ইনহিবিটর মানে ক্যাপটোপ্রিল সবচেয়ে আগে আবিষ্কার হয়েছিল, তাই ক্যাপটোপ্রিলের সাইড এফেক্টটা ছিল। পরবর্তীকালে যত এসি ইনহিবিটর আবিষ্কার হয়েছে, র্যামিপ্রিল, লিসিনোপ্রিল, সেগুলোতে কিন্তু প্রোটিনিউরিয়া হয় না। ওকে, এবং এবং এখানেই ক্যাচটা শেষ নয়, এবং এই যে ড্রাগগুলো এসি ইনহিবিটরস is right now indicated for hypertension with proteinuria. অর্থাৎ পেশেন্টের যদি হাইপারটেনশন এবং প্রোটিনিউরিয়া থাকে, কিডনি ডিজিজ থাকে, তাহলে ড্রাগ অফ চয়েস হবে এসি ইনহিবিটরস। ওকে, ডোন্ট গেট কনফিউজড। ক্যাপটোপ্রিলের সাইড এফেক্টে লেখা আছে প্রোটিনিউরিয়া, বাট এসি ইনহিবিটর উইল বি ইউজড ইন প্রোটিনিউরিয়া। ওকে, রিসেন্ট অল এসি ইনহিবিটরস আর ইন্ডিকেটেড ফর প্রোটিনিউরিয়া। এটা কনফিউশন হবে, দেখবে বই এক জায়গায় লেখা আছে প্রোটিনিউরিয়া, আরেক জায়গায় লেখা আছে প্রোটিনিউরিয়া দেওয়া হচ্ছে, কারণটা হচ্ছে এইটা। আচ্ছা, এবার কিছু কথা আমি বলছি, দেখো জাস্ট র্যাপিড রিডিং। অ্যাঞ্জিওটেনসিন ইনহিবিটরস লোয়ার ব্লাড প্রেশার প্রিন্সিপালি বাই ডিক্রিজিং পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স, রাইট? বাট আনলাইক ডাইরেক্ট vasodilators, these agents do not result in reflex sympathetic activation and can be used safely in persons with ischemic heart disease. Hello? The absence of reflex tachycardia may be due to downward resetting of baroreceptors or to enhanced parasympathetic activity. তাহলে কি হলো, আমরা এখান থেকে কি শিখলাম? একটা লাইন লিখে রাখো যে ডু নট কজ রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। হলো, ডু নট কজ রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিন্তু রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করে, আমি বলেছিলাম আগের দিন। এক্সেপ্ট অ্যামলোডিপিন, এক্সেপ্ট অ্যামলোডিপিন, all CCBs can cause reflex tachycardia. হলো, বাট এরা করে না কেন? বিকজ attenuated baroreceptor reflex. Cause is unknown. Both AC inhibitors and ARBs improved দেখো, improved intrarenal hemodynamics, decreased glomerular efferent arteriolar resistance, reduced intraglomerular capillary pressure, diminish proteinuria and stabilize renal function. That's why these are particularly useful in treating patients with chronic kidney disease. তাহলে লেখো DOC, drug of choice, এগুলো MCQ। DOC for hypertension in CKD, DOC for hypertension in CKD। একটা CKD পেশেন্ট, কিডনি পেশেন্ট যার হাইপারটেনশন আছে, কোন ওষুধ দেবে? কোনটা দেবে? কি দিবি? ACE inhibitors। হলো, ACE inhibitors, keep in your mind। hypertension in CKD, you give ACE inhibitors। কেন? because they reduce proteinuria, আর কি করে? reduce glomerular efferent arteriolar resistance। আছে এখানে লেখা আছে, you can take my PowerPoint। okay, AC inhibitors have also proved to be extremely useful in the treatment of heart failure and after myocardial infarction। okay, তাহলে hypertension with heart failure, drug of choice is AC inhibitors। মনে থাকবে তো, পরীক্ষায় কোশ্চেন আসবেই MCQ, বি প্রিপেয়ার্ড।
এখানে না আসলে একদম আসবেই হাইপারটেনশন উইথ সিকেডি। এখন আবার মানে ক্লিনিক্যাল বেস কোশ্চেন, তো এই ধরনেরই কোশ্চেন হচ্ছে। হাইপারটেনশন ইন সিকেডি, ড্রাগ অফ চয়েস কে? হাইপারটেনশন উইথ হার্ট ফেলিওর, ড্রাগ অফ চয়েস কি? এসি ইনহিবিটরস। আচ্ছা, এটা খুব কমন কোশ্চেন। Enalapril is a oral product that is converted by hydrolysis to a converting enzyme inhibitor, enalaprilat. Enalaprilat itself is available only for intravenous use primarily in hypertensive emergency. Okay, মনে রাখো, একটা লাইন লিখে রাখো, enalapril is a prodrug. Enalapril is a prodrug. ঠিক আছে? আচ্ছা, এবার লেখো যে why, explain why, পরীক্ষা কোশ্চেন আছে, explain why ARB is preferred over ACEI. Explain why ARB is preferred over ACEI. নাম্বার 1, এরকম এখানে আমি বলে দিচ্ছি। নাম্বার 1, বই থেকে তোদের অ্যান্সার খুঁজে বার করতে হবে। নাম্বার 1 হচ্ছে রিডিউসড অ্যাডভার্স এফেক্ট। রিডিউসড অ্যাডভার্স এফেক্ট। দেখো, এসি ইনহিবিটর কি করছে? এসি ইনহিবিটর অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমকে ব্লক করে দিচ্ছে, তাই না? ব্লক করে দেওয়ার ফলে কি হচ্ছে? জমে যাচ্ছে, ফলে ড্রাই কাপ হচ্ছে। ভেরি সিম্পল। কিন্তু এআরবি এর কি কোনো এফেক্ট আছে এসি ইনহিবিটরের উপর? তাই না? অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের উপর এআরবি এর কোনো এফেক্ট নেই, ফলে এআরবি এর ড্রাই কাপের প্রবলেমটা হবে না এআরবি তে, কারণ এআরবি উইল নট এফেক্ট দ্য ব্র্যাডিকাইনিন, রাইট? তাহলে নাম্বার 1 হচ্ছে রিডিউস সাইড এফেক্ট। নাম্বার 1, ARBs do not cause dry cough. Because it has no action on bradykinin. তাই না? নাম্বার 2, pharmacodynamic advantage. Pharmacodynamic advantage. ARBs, specifically losartan, telmisartan, losartan, 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 telmisartan, TELMISARTAN, losartan, telmisartan, valsartan, VALSATRAN, valsartan. Inhibits AT1 receptor. হলো AT1 receptor directly and আচ্ছা, AT1 receptor অ্যান্ডটা কেটে দাও। AT1 receptors directly resulting in inhibition of AT1 mediated vasoconstriction, water reabsorption and cardiac hypertrophy, resulting in inhibition of vasoconstriction, AT1 mediated vasoconstriction, sodium water reabsorption and cardiac hypertrophy, as well as
as well as promoting, দেখো 81টা ব্লকড, 81 ব্লক করে দিচ্ছে, 81টা ব্লক করে দিচ্ছে, 82 তো খোলা, 82 is open, তাহলে কি হলো, promoting as well as promoting 82 mediated vasodilatation, natriuresis, and cardiac remodeling, তাই না? ঠিক আছে, ফার্মাকোকাইনেটিক অ্যাডভান্টেজ কি, যে telmisartan, losartan have much longer half-life, telmisartan, losartan have much longer half-life. লেখো ব্র্যাকেটে লেখো T half of telmisartan 20 to 24 hours, কুড়ি থেকে 24 ঘন্টা, তাই না? So less frequent dosing is required, বোঝা গেল? তিনটে এফেক্ট, একটা ফার্মাকোকাইনেটিক অ্যাডভান্টেজ, কম বার ওষুধটা দিতে হবে, নাম্বার 2 হচ্ছে যে শুধুমাত্র 81 ব্লক করছে, যেখানে এসি ইনহিবিটর কি নন স্পেসিফিক, ও শুধু এসি ইনহিবিটরটাকে ব্লক করে অ্যাঞ্জিওটেনসিনটা বাড়িয়ে দেবে, অ্যাঞ্জিওটেনসিন 81 হয়ে যাবে, 82 তেও যাবে, ওকে, যেখানে এটা মোর স্পেসিফিক অ্যাকশন। আর নাম্বার 3 হচ্ছে লেস সাইড এফেক্টস, হলো তিনটে অ্যাকশন। এছাড়াও ওগুলো অত কিছু পড়ার দরকার নেই, টেক্সট বুক থেকে আবার রিডিং দিবি, আর বেসিক যে জায়গাগুলো কোশ্চেন হয় আমি সেগুলো কভার করে দিয়েছি, ওকে, এই জায়গাগুলো থেকেই কোশ্চেনটা হয় সেটা আমি কভার করেছি, বাকি পার্ট তোরা বই থেকে পড়ে নিবি, অনেক কিছু আছে বলার বা বোঝার মতন। আচ্ছা, এটা আমি সুবিধার জন্য করে রেখেছি, এটা আমি কিছু বলবো না, এগুলো হচ্ছে পুরো ফার্মাকোকাইনেটিকটা চার্টের আকারে রয়েছে, ম্যাক্স কত, ডোজ কত, বায়োঅ্যাভেলেবিলিটি কত, হাফ লাইফ কত, ওকে, এ দেখে মনে হতে পারে এটা আমি কেন পড়বো, তার উত্তর আমি দিচ্ছি কেন পড়বো। কোশ্চেন এসছে, দেখ, ফার্স্ট এসিআই এ মার্কেটেড কোন এসিআই প্রথম এসেছিল, অ্যান্সার ইজ ক্যাপটোপ্রিল। পরেরটাও তোরা জানিস, ড্রাই কাফ ইজ এ সাইড এফেক্ট অফ ক্যাপটোপ্রিল, ভেরি গুড। দেখ কোশ্চেনটা কিরকম এসছে, এগুলো সব নিটের কোশ্চেন, লংগেস্ট অ্যাক্টিং এআরবি telmisartan, তাই না? কি করে হবে জানবি কি করে, বইতে তো ওইভাবে লেখা নেই, এই চার্টে পাবি কোনটা সবচেয়ে বড় কোনটা সবচেয়ে ছোট, হলো কোশ্চেন কোন লেভেল অবধি গেছে এবং কোন লেভেলে তোদের মনে রাখতে হবে। লংগেস্ট অ্যাক্টিং এআরবি কি, আমাদের সময় এরকম ভাবে কোশ্চেন আসতো না, যাই হোক, শর্টেস্ট অ্যাক্টিং, ঠিক আছে, কোশ্চেন কোন লেভেলে গেছে, লংগেস্ট অ্যাক্টিং এসিইআই, শর্টেস্ট অ্যাক্টিং এআরবি, এগুলো দেখে দেখে অ্যান্সার গুলো করবি, হলো। ARB is competitive antagonist of thromboxane A2 receptor and attenuates platelet aggregation. Very important. এটা exception. লেখো ARB with anti-platelet activity. ARB with anti-platelet activity, মানে অ্যাসপিরিনের মতন এফেক্ট আছে ARB তে, হলো কোনটা, telmisartan, losartan, agilsartan না olmesartan? কোশ্চেন, এত কিছু বললাম, এটা কিন্তু বললাম না, হ্যাঁ, এর অ্যান্সার হবে losartan, হলো। যা জানবি না আপন বাপন চৌকি চাপন করে অ্যান্সার দিয়ে দিবি, একটা দেখবি এবিসিডির মধ্যে একটা পড়বে, তো দিয়ে দিবি, ঠিক আছে তো, অ্যান্সার হচ্ছে losartan, হলো। পরেরটা আরো কঠিন আছে,
ACEI are used in myocardial infarction, non-diabetic nephropathy, scleroderma crisis, hyperkalemia. আচ্ছা এসি ইনহিবিটরে হাইপারক্যালেমিয়া হবে? হবে? দেখ এসি ইনহিবিটর কি করবে, দাঁড়া, এসি ইনহিবিটর কি করবে, কাজ কি হবে এসি ইনহিবিটরে বল? এসি ইনহিবিটর কোন এনজাইমকে ব্লক করবে? এসি, এসি কে ব্লক করলে কি হবে? হ্যাঁ, এসি কে ব্লক করলে কার অ্যামাউন্ট বেড়ে যাবে? অ্যাঞ্জিওটেনসিন, অ্যাঞ্জিওটেনসিন 1 না 2? 1। অ্যাঞ্জিওটেনসিন 1 যদি বেড়ে যায় তাহলে কি হবে? অ্যাঞ্জিওটেনসিন 2 টা কমে যাবে, রাইট? প্রোডাকশন হচ্ছে না অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2, তাহলে কি হবে? অ্যাঞ্জিওটেনসিন 2 এর ফার্স্ট এফেক্ট কি? ভ্যাসোকনস্ট্রিকশন হবে? হবে না, ভ্যাসোডাইলেটেশন হবে, তাহলে বিপি ফল হবে। আচ্ছা নাম্বার 2 কি হবে? সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন। কেন? অ্যালডোস্টেরন, তাহলে অ্যালডোস্টেরনটা কি বেরোবে? বেরোবে না, তাহলে সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না, তাই তো? সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় কিন্তু পটাশিয়াম লস হয় অ্যালডোস্টেরনে, তাই তো? তাই না? তাহলে পটাশিয়াম লসটা হবে না, তাহলে কি হবে? হাইপারক্যালেমিয়া হবে। বোঝা গেল? তাহলে এসি ইনহিবিটরস আর ইউজড ইন হাইপারক্যালেমিয়া। হবে? হবে না হবে না? হবে না হবে না? মায়োকার্ডিয়াল ইনফাকশন হবে? দেখ কোশ্চেন কোথায়, নন ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে প্রোটিনিউরিয়া হয়, তাহলে নন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি প্রোটিনিউরিয়া হবে না, তাহলে নন ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে দেওয়া যাবে না। হলো? হলো হচ্ছে স্ক্লেরোডার্মা ক্রাইসিস। স্ক্লেরোডার্মা ক্রাইসিসে এসি ইনহিবিটর দেওয়া যেতে পারে। ওকে, কেন? কেন? Scleroderma crisis, there is life-threatening complication of renal ischemia, and that renal ischemia causes increase in renin and severe hypertension. বোঝা গেল? তাহলে severe crisis অর্থাৎ আমি কেন এটা দিলাম তার কারণ হচ্ছে when you have multiple options you have to select the best possible action. You have to select the best possible action out of all. বোঝা গেল? অর্থাৎ হাইপারক্যালেমিয়া দেওয়া যেতে পারে কিন্তু মার্টিন ফাস্টে দেওয়া যেতে পারে, কিন্তু স্ক্লেরোডার্মা ক্রাইসিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চয়েস। হাইপারক্যালেমিয়ায় আমরা জেনারেলি এসি ইনহিবিটর দিই না। ওকে, হাইপারক্যালেমিয়া অন্য ওষুধ দিতে হয়, পটাশিয়াম বাইন্ডিং স্যাচেট দিতে হয়। ওকে, ওইভাবে জিনিসটাকে ভাবতে হবে, ওই জন্য দিলাম। যাই হোক, এবারে জাস্ট দু একটা জিনিস বলে শেষ করবো। সেটা হচ্ছে কি যে এত যে ওষুধ আমরা জানলাম, এসি ইনহিবিটর আমাদের হাতে আছে, এআরবি হাতে আছে, ডায়োরেটিক আছে, বিটা ব্লকার আছে, তাহলে আমরা কোনটা দেব? তাই না? এটা প্রেসিং নিড, আমরা কোনটা দেবো? এতগুলোর মধ্যে কোনটা দিয়ে শুরু করব? আর কত ব্লাড প্রেশারই বা দেবো? 120/80 হচ্ছে নর্মাল, তাহলে একটা পেশেন্টের যদি 130/90 হয় তাহলে কি আমরা তাকে অ্যান্টি হাইপারটেনসিভ দেবো না দেবো না? এবার কথা হচ্ছে এইটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, ঠিক আছে? তো প্রচুর গবেষণা হয়েছে, প্রচুর আর্টিকেল বেরিয়েছে, প্রচুর গাইডলাইন বেরিয়েছে। এবার ইউরোপিয়ান গাইডলাইন এক কথা বলে, আমেরিকান গাইডলাইন আরেক কথা বলে। ওকে, ইউরোপিয়ান গাইডলাইন কি বলছে? যে 130/80 এর উপরে গেলেই তুমি অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে দাও। আমেরিকান গাইডলাইন এটা বলছে, 2017 সালের লাস্ট আমেরিকান কার্ডিওলজি অ্যাসোসিয়েশনের গাইডলাইন বলছে 130/80 এর উপরে গেলেই দিয়ে দাও অ্যান্টি হাইপারটেনসিভ। ইউরোপিয়ান গাইডলাইন কি বলছে? বলছে না, 18 থেকে 60 হলে 130/80, 65 উপরে গেলে 140/80 অব্দি দেখো, তারপরে তুমি অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ দাও। আমেরিকান গাইডলাইন বলছে যে বিটা ব্লকার প্রথমে দেবে না, ইউরোপিয়ান গাইডলাইন বলছে বিটা ব্লকার দাও।
আরো সাংঘাতিক ঘটনা কি, এই গাইডলাইন লাস্ট 80 বছরে 8 থেকে 9 বার চেঞ্জ হয়েছে। অর্থাৎ একবার বলছে 150/80-তে ওষুধ দেবে, আবার পরের বছরে গাইডলাইন বেরোলো, তাতে বললো 150/80-তে দেবে না, 140/80-তে দাও, আবার ওটা বেড়ে গেল পরের বার। তো বাড়া কমা চলছে, এর পিছনে মেডিসিন কোম্পানিগুলোরও প্রমোশন আছে, ঠিক আছে? তো কেন, ওদের লাভ কি? সাপোজ খুব ভালো করে চিন্তা করে দেখ, এখানে যদি আমি বলি এই তোদের গ্রুপের মধ্যে যে 130/80 হচ্ছে আমার টার্গেট, বা আমি বললাম আমি 140/80 হচ্ছে আমার টার্গেট, অর্থাৎ তোদের যতজন আছে বিপি যদি মাপা হয় 140/80-র উপরে গেলে আমরা তবেই অ্যান্টিহাইপারটেনসিভ দেবো, ঠিক আছে? দেখা গেল যে এতজনের বিপি মাপার পর, আমারও বিপি মাপার পর আমার সবার দাঁড়ালো হচ্ছে 100, আমাদের হয়তো দুজন দাঁড়ালো যার হয়তো 140/80। তাহলে এতজনের স্ক্রিনিং করে আমরা কজনকে ওষুধ দিলাম? দুজনকে, 140/80-তে। এবারে চিন্তা কর, আমি যদি ফার্মা কোম্পানি হই, আমি যদি ওটাকে নামিয়ে দিতে পারি, লবি করে আমি যদি নামিয়ে দিতে পারি 140/80টাকে 130/80, এবার তোদের যখন বিপি মাপলাম দেখা গেল 130/80-তে 15 জনকে পাওয়া গেল, হতেই পারে। তাহলে 15 জন কিন্তু ওষুধের আওতায় চলে এলো, তাহলে সেল কার বাড়লো? ফার্মা কোম্পানির বাড়লো কিনা? ইউ ক্যানট ইমাজিন দ্য পাওয়ার অফ দ্য বুক হ্যারিসন। আমি নিজে এটা নিজের লাইফে অনুধাবন করেছি। আমি আমার কলকাতায় আমার ল্যাব আছে, ওখানে আমরা বসে আছি, একদিন একজন এমআর এলো, এসে বলল যে একটা ডায়াগনস্টিক সেন্টার, একটা ঘটনা বলি 2 মিনিট, এসে বলল যে স্যার আপনারা তো সুগারে ফাস্টিং পিপি HbA1c করেন, আমরা একটা নতুন টেস্ট এনেছি, সেটা হচ্ছে যে ফ্রুক্টোজামিন। ওকে, ফ্রুক্টোজামিন ইজ এ মোর স্পেসিফিক মার্কার ফর ডিটারমাইনিং ডায়াবেটিস। তাহলে আপনারা ফাস্টিং পিপির বাইরে ফ্রুক্টোজামিন টেস্টটাও করুন। একটি স্বনামধন্য ল্যাব, সারা ভারতবর্ষ জুড়ে তার ব্রাঞ্চ আছে, তার কথা বলছি। আমি বললাম ফ্রুক্টোজামিন টেস্ট আপনাদের এখন কটা হচ্ছে? বললাম আমরা সারা ভারতবর্ষের সমস্ত টেস্ট এখন 2টো সেন্টার দিল্লি আর মুম্বাইতে গিয়ে নিজে গিয়ে করি, সেখানে আমাদের গত বছর আমরা নিয়ার অ্যাবাউট 100 crore সেল শুধু ফ্রুক্টোজামিনের উপর আমরা এনেছি লাস্ট 6 মান্থসে, সারা দেশ থেকে। হতেই পারে অনেক বড় ল্যাব। তাই বললাম যে ফ্রুক্টোজামিনের আপনার গাইডলাইনটা কোথায়? বলছে কেন স্যার হ্যারিসন লেটেস্ট এডিশনে এসে গেছে। ভালো কথা, আমি জানি না, হতে পারে মেবি দে আর মোর অ্যাট এ মোর রিসার্চ লেভেল। ভালো কথা, আমি বললাম ঠিক আছে দেখতে হবে। ঘরে গিয়ে হ্যারিসন খুললাম, কারণ আমার জানা নেই, খুঁজে আর পাই না, লেটেস্ট এডিশন খুঁজে আর হ্যারিসন পাই না। খুঁজতে 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 লাস্টে গিয়ে একটা কনক্লুশনে গিয়ে পেলাম একটা কথা, যে অ্যাপার্ট ফ্রম HbA1c মনিটরিং, fructosamine test may be considered. এই fructosamine may be considered, হ্যারিসন এই may be considered তার উপর 100 কোটি টাকার ব্যবসা হয়ে গেছে ইন্ডিয়ায়, বিফোর দ্য ইভেন গাইডলাইন কামস। অর্থাৎ আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের গাইডলাইনে ঢোকেনি, শুধু হ্যারিসনের কনক্লুশনে এইটুকু লেখা হয়েছে যে মে বি টেস্ট ক্যান বি ডান, তার উপর 100 crore ব্যবসা হয়ে গেছে। So think about the power of the medical books. Okay, that's what I am telling. যে guideline is very dubious, antihypertensive guideline is very problematic. যাই হোক, we have simplified that. আমরা যেটা করব, আমরা একটা নরমাল এই কোনো গাইডলাইন আমরা ফলো করব না, আমরা ফলো করব একটা জয়েন্ট ন্যাশনাল কমিটির গাইডলাইন আছে, that is called JNC 8. তোদের পরীক্ষায় কোশ্চেন আসে, what is JNC 8? Okay, JNC 8 is joint ন্যাশনাল কমিটি গাইডলাইন নাম্বার 8। ওকে, যেটা বললাম 8 বার 9 বার চেঞ্জ হয়েছে, ওই লাস্ট 8 নম্বর হচ্ছে এটা। এ কি বলছে? এ খুব সহজ করে দিয়েছে। এগুলো আমি ঢুকছি না, এগুলো পোস্ট গ্রাজুয়েশন মেইনলি। যাই হোক, খুব সিম্পলি এসে গেছে। সিম্পল কি? লাইফস্টাইল মডিফিকেশন ইজ দ্য ফার্স্ট থিং। ওকে, ডায়েট, এক্সারসাইজ, ওয়েট, অ্যালকোহল কনজাম্পশন এগুলো কমাও। তারপর কি দেখো, প্রথম দেখো কিডনি ডিজিজ আছে না কিডনি ডিজিজ নাই, আর ডায়াবেটিক আছে না ডায়াবেটিস নাই। তাহলে যদি কিডনি ডিজিজ না থাকে, যদি বয়স 60 এর উপর থাকে, তাহলে টার্গেট হচ্ছে 150/90 হলো। যদি 60 এর নিচে থাকে তাহলে টার্গেট হচ্ছে 140/90। তাহলে আমার কি
140/90 টার্গেট হলো। আমার বয়স যদি 60-র উপর যায় তাহলে আমার টার্গেট এসে যাবে 150/90, এর উপরে গেলেই আমি ওষুধ খাবো। যদি ডায়াবেটিক আর সিকেডি থাকে তাহলে দুটোই হয়ে যাচ্ছে 140/90। তাহলে দেখো ইজি কি, যে সব ক্ষেত্রে 140/90 হচ্ছে টার্গেট, এক্সেপ্ট 150/90 মনে থাকবে। তাহলে টার্গেট ব্লাড প্রেশার কি আমাদের সবার 140/90, এর উপরে গেলে আমরা অ্যান্টিহাইপারটেনসিভ দেব, এক্সেপ্ট অ্যাবাভ 60 ইয়ার্স অফ এজ, তাদের ক্ষেত্রে 150/90, যদি কিডনি ডিজিজ বা ডায়াবেটিস না থাকে। তো কিডনি ডিজিজ ডায়াবেটিস থাকলে 140/90 হবে। হলো, এবার হচ্ছে তাহলে তো বুঝলাম কততে আমি দেব, এবার কোন ওষুধ দেব। ড্রাগ অফ চয়েস কি হবে? থায়াজাইড উইল বি ড্রাগ অফ চয়েস, এসি ড্রাগ অফ চয়েস, এআরবি উইল বি ড্রাগ অফ চয়েস, সিসিবি উইল বি ড্রাগ অফ চয়েস। হলো, প্রথমে আমরা এই কটার মধ্যেই ঘোরাফেরা করব, এর আশেপাশে এর বাইরে নয়। কি কি? ডায়োরেটিক, এসি ইনহিবিটর, এআরবি আর সিসিবি, মনে থাকবে। আচ্ছা, এবারে আমি কতগুলো এমসিকিউ এর জন্য বলে দিচ্ছি। এলে দেখো এখানেও রয়েছে, ইউ ক্যান রিড ফ্রম হেয়ার। একদম এটা হচ্ছে এক্সপার্ট জেএনসি 8 গাইডলাইন, পরীক্ষা এভাবেই কোশ্চেন আসবে। হাইপারটেনশন উইথ হার্ট ফেলিওর, ড্রাগ অফ চয়েস কি? ড্রাগ অফ চয়েস এসি ইনহিবিটর, এআরবি, বিটা ব্লকার, ডায়োরেটিক, স্পাইরোনোল্যাকটোন। মুখস্থ করে নেবে একদম, মেমোরাইজ, মনের মধ্যে ঢুকিয়ে নাও। পোস্ট এমআই অর করোনারি আর্টারি ডিজিজ হলে কোন ওষুধ দেবো? হাইপারটেনশন থাকলে এসিএ, এআরবি অর বিটা ব্লকার। ওকে, করোনারি আর্টারি ডিজিজ শুধু থাকলে এসি ইনহিবিটর, বিটা ব্লকার, ডায়োরেটিক, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হাইপারটেনশন উইথ ডায়াবেটিস, এসি ইনহিবিটর, এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডায়োরেটিক। হাইপারটেনশন ইন সিকেডি, এসি ইনহিবিটর, এআরবি। recurrent stroke prevention, AC inhibitor, diuretic, and hypertension in pregnancy, labetalol, nifedipine, methyl dopa. মুখস্থ করে নেবে, মেমোরাইজ করে নেবে একদম। কোন ওষুধ দেব একদম স্পেসিফাই করা আছে, বি স্পেসিফিক অন দ্যাট। এবার দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে যে বিপি খুব ফল হয়ে যেতে পারে, তাই না, 90/60 হয়ে গেল, যে কোনো কারণ হতে পারে, ওষুধের জন্য হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে, শক হয়ে যেতে পারে পেশেন্টের। আরেকটা হচ্ছে বিপি সিভিয়ার হাই হয়ে গেল, 180/200 বা 200 চলে গেল। এই দুটো কন্ডিশন আমরা কি করব, করে আমরা চ্যাপ্টারটা ক্লোজ করব। তাহলে একটা হচ্ছে, একটা কন্ডিশন লেখো, ভেরি লো ব্লাড প্রেশার, তাই না, ভেরি লো ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার যদি খুব কমে যায় 90/60 হলো, তাহলে কি হবে? অর্গানে পারফিউশনটা ঠিক থাকবে, মাথায় ব্লাড ঠিক যাবে? যাবে না তো। তাহলে কি হবে? রিডিউসড অক্সিজেন ডেলিভারি, তাই না। তাহলে সিভিয়ার হাইপোটেনশন, রিডিউসড অক্সিজেন ডেলিভারি, যার ফলে কি হবে? পেশেন্ট শকে চলে যেতে পারে, তাই না। দ্যাট কন্ডিশন ইজ কল্ড শক। হলো, শক কি কি হতে পারে? একটা হচ্ছে হাইপোভলিমিক শক, মানে একটা আমার ইনজুরি হয়েছে, প্রচুর ব্লাড বেরিয়ে গেছে, ব্লাড ভলিউম কমে গেছে, বিপি ফল হয়ে গেল, শক হতে পারে। আর একটা হতে পারে কার্ডিওজেনিক শক, অর্থাৎ এমআই হয়েছে আমার, হার্ট অ্যাটাক হয়েছিল, হার্ট ফেলিওর হয়েছে, হার্টের কন্ডিশন খারাপ, হার্ট পাম্প করতে পারছে না, কার্ডিওজেনিক শক হয়ে গেল, তাই না। আরেকটা হতে পারে কি? ডিস্ট্রিবিউটিভ শক, মানে ব্লাডটা পেরিফেরালে চলে যাচ্ছে বা মাথায় চলে, যে কোনো একটা অর্গানে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, যার ফলে ভাইটাল অর্গানের পারফিউশন কমে গেল, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ শক। হলো, যেমন সেপটিক শক, সেপসিস হলো, ইনফেকশন হলো, অ্যানাফাইল্যাক্সিস হলো, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ শক। ওকে, আর এটা হচ্ছে অবস্ট্রাকটিভ শক, ভেরি রেয়ার। অবস্ট্রাকটিভ শক আমাদের ডিসকাশনের মধ্যে না করলেও হবে। শক ইজ এ স্টেট অফ অ্যাকিউট সার্কুলেটরি ফেলিওর লিডিং টু ডিক্রিজ অর্গান পারফিউশন with inadequate delivery of oxygenated blood to tissues and resultant end organ dysfunction. এখন শক নিয়ে অনেক কিছু আছে, আমি এর মধ্যে যাব না, আমি শুধু বেসিক, বইতে আছে শক নিয়ে, পড়ে নিবি। আমি শুধু বেসিক দুটো পয়েন্ট বলবো, একটা লিখে রাখো, পয়েন্টগুলো ধরে দিচ্ছি। একটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ শক, কোশ্চেন কি আসবে একদম স্পেসিফিক, শক নিয়ে বেশি মাতামাতি করে লাভ নেই, একদম বেসিকটুকু জেনে রাখ। শকের কি? ম্যানেজমেন্ট অফ শক দেবে। হলো,
ম্যানেজমেন্ট অফ শকে আমরা কি দেবো? অলওয়েজ রিমেম্বার, মাথায় পই পই করে ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে কি, শক মানে ফ্লুইড কমে যাচ্ছে মোস্ট অফ দ্য কেসেস। হলো বিপি বাড়ানোর সহজতম উপায় কি? ফ্লুইড দিয়ে দেওয়া। হলো, তাহলে শকের ট্রিটমেন্ট নাম্বার 1 কি হবে? ফ্লুইড রিসাসিটেশন। ফ্লুইড ফ্লুইড ফ্লুইড, এনি টাইপ অফ শক। বইতে যদি তোরা দেখিস, তোরা যখন দেখবি বইটা খুলবি, বই দেখবি সব আলাদা আলাদা করে লেখা আছে, কার্ডিওজেনিক শকের ট্রিটমেন্ট এই, অ্যানাফাইলেটিক শকের ট্রিটমেন্ট এই, অমুক শকের ট্রিটমেন্ট এই, নিউরোজেনিক শকের ট্রিটমেন্ট এই, একদম বোগাস। যখন ইমার্জেন্সিতে পেশেন্টটা আসবে, তুই ডিটারমাইনই করতে পারবি না এটা কার্ডিওজেনিক শক না সেপটিক শক না ডিস্ট্রিবিউটিভ শক না নিউরোজেনিক শক, ডিটারমাইন করতেই পারবি না ইমার্জেন্সিতে। ওই ডিটারমিনেশনে আস্তে আস্তে ওয়ার্ক আপ করতে করতে 2 দিন লেগে যাবে। ব্লাড টেস্ট করতে হবে, তার আরো 1000 প্যারামিটার দেখতে হবে, প্রিভিয়াস হিস্ট্রি নিতে হবে, সিটি স্ক্যান করতে হবে, এমআরআই করতে হবে, আরো 5টা ডক্টরের ওপিনিয়ন নিতে হবে, দেন ইউ ক্যান কাম এ ডায়াগনোসিস। ততক্ষণ পেশেন্টের কি হবে? হলো, তাহলে বইতে যেভাবে আছে ওইভাবে পড়লে হবে না। সিম্পল হচ্ছে শক মানেই বিপি ফল, এবং বিপি ফল মানেই ফ্লুইড দেবো। ফ্লুইড ফ্লুইড ফ্লুইড, দ্যাট ইজ দ্য নাম্বার 1 থেরাপি অফ শক। হলো, নাম্বার 2 কি? এই অ্যান্সারটা যে কোনো শকে লিখতে পারিস, যে কোনো শক আসুক এটাই অ্যান্সার। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে, এবার দেখ, ফ্লুইড দিলি, ফ্লুইড দিলে ব্লাড ভলিউম বাড়লো, প্রেশারটা কন্ট্রোল এলো। যদি না হয় তাহলে কি হবে? তাহলে দিতে হবে ভ্যাসোপ্রেসার। নাম্বার 2, ভ্যাসোপ্রেসার। ভ্যাসোপ্রেসার কি কি দিতে পারিস? একটা হচ্ছে নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রিনালিন ইনফিউশন, তাই না? নরঅ্যাড্রিনালিন কি করবে? নরঅ্যাড্রিনালিন কি করবে? পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন করবে, তাই না? করবে তো, আলফা রিসেপ্টর ব্লক করবে তো, হ্যাঁ? তাহলে কি হবে? ব্লাডটা কি হবে? পেরিফেরালে নেই, তাহলে ব্লাডটা কি হবে? ভাইটাল অর্গানসে চলে আসবে। ব্লাড, ব্রেন, হার্ট, কিডনি, এগুলোর পারফিউশন হতে থাকবে। তাহলে পেশেন্টটাকে এটা সার্ভাইভ করার জায়গায় নিয়ে আসা যাবে, তাই না? তাহলে ড্রাগ অফ চয়েস অ্যাজ এ ভ্যাসোকনস্ট্রিক্টর কি হবে? নরএপিনেফ্রিন। মনে রাখবে, এনি টাইপ অফ শক, অ্যাড্রিনার্জিক শক হোক, কার্ডিওজেনিক শক হোক, যে কোনো টাইপের শক হোক, ড্রাগ অফ চয়েস অ্যাজ এ ভ্যাসোকনস্ট্রিক্টর কি? নরএপিনেফ্রিন। মনে থাকবে তো? এবার এখানে রয়েছে ডিটেলসে, ওগুলো পড়ে নিবি। নরএপিনেফ্রিন কখন দেবো না দেবো, কিভাবে দেবো, ফ্লুইড হলে কোন ফ্লুইড দেবো না দেবো, সব এখানে লেখা রয়েছে, বইতেও লেখা রয়েছে, পড়তে পারিস। হলো, এবার একটাই ক্যাচ আছে এখানে, কোশ্চেন হয় শকে ম্যানেজমেন্ট দেবে, দেবে না, ভেরি রেয়ার, কারণ শকে ম্যানেজমেন্ট ছাড়াও আর হাজার হাজার কোশ্চেন আছে, ওগুলো দেওয়া যেতে পারে। আমার মনে হয় না শকে ম্যানেজমেন্ট লং কোশ্চেন হবে, বাট যেটা এখানে দিতে পারে সেটা হচ্ছে কি, এক্সপ্লেন হোয়াই। একটা এক্সপ্লেন হোয়াই আছে যেটা খুব ইম্পর্টেন্ট, বাকি সব তোরা বই থেকে পড়ে নিবি। একটা এক্সপ্লেন হোয়াই আছে, অবশ্যই বই থেকে পড়বি, সেটা হচ্ছে এক্সপ্লেন হোয়াই ডোপামিন, এক্সপ্লেন হোয়াই ডোপামিন is used in cardiogenic shock. এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, explain why dopamine is used in cardiogenic shock। হলো, আচ্ছা, এই যে বললাম ভ্যাসোপ্রেসারের মধ্যে কি দিবি? নরঅ্যাড্রিনালিন। নরঅ্যাড্রিনালিন ছাড়া আর কি কি দেওয়া যায়? আর দেওয়া যায় ডোপামিন। লিখে রাখ, নাম্বার 1 ড্রাগ অফ চয়েস ইজ নরঅ্যাড্রিনালিন। আর কি দেওয়া যায়? ডোপামিন দেওয়া যায়, ডোবিউটামিন দেওয়া যায়, ডোপামিন এন্ড ডোবিউটামিন, এই দুটো দেওয়া যেতে পারে। হলো, কিন্তু ড্রাগ অফ চয়েস নরএপিনেফ্রিন। হলো, আচ্ছা, এক্সপ্লেন হোয়াই ডোপামিন ইজ ইউজড ইন কার্ডিওজেনিক শক, অর কোশ্চেনটাকে ঘুরিয়ে এভাবে করা হয়, এক্সপ্লেন হোয়াই ডোপামিন হ্যাজ ডোজ ডিপেন্ডেন্ট অ্যাকশন। ডোপামিন হ্যাজ ডোজ ডিপেন্ডেন্ট অ্যাকশন, ঠিক আছে তো? আচ্ছা, বইতে দেখবে লেখা রয়েছে ডোপামিন ইজ ইউজড ইন কার্ডিওজেনিক শক, পরীক্ষাতেও আসবে ডোপামিন ইজ ইউজড ইন কার্ডিওজেনিক শক, অ্যান্সারও লিখবি, কিন্তু জেনে রাখবি ডোপামিন কার্ডিওজেনিক শক ইউজ করা হয় না আর। ওকে, আনফরচুনেট, আমাদের টেক্সট বুক আমাদের থেকে পিছিয়ে আছে, ঠিক আছে তো? তুই যে কোনো হসপিটালের প্রোটোকল দেখ, এবং রিসেন্ট প্রোটোকল দেখ, যেটা আমি বললাম, নরঅ্যাড্রিনালিন ইজ ড্রাগ অফ চয়েস। ওকে, শক হয়েছে, যে কোনো টাইপের শক, নরঅ্যাড্রিনালিন দেবো। ডোপামিন দেবো কখন? নরঅ্যাড্রিনালিন দিয়েও যদি কাজ না হয় তবে ডোপামিন ইন্ডিকেটেড। সো ডোপামিন এক সময় ছিল ফার্স্ট লাইন, তাই চলে আসছে যুগ যুগ ধরে এই কোশ্চেন, কিন্তু এখন কিন্তু ডোপামিন কার্ডিওজেনিক শকে ইন্ডিকেটেড নয়, পরীক্ষার জন্য পড়বো। হলো, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এইটা।
নড়ে না, এটা যেতেই চায় না। ডোপামিনের 3টে এফেক্ট আছে, হলো? লেখো লেখো, লিখে নাও, লাস্ট এটা লিখে নাও, আমি বলে দিচ্ছি, বই থেকেও পড়তে বলো, যাই হোক। লেখো নাম্বার 1, ওই যে বললাম ডোজ ডিপেন্ডেন্ট এফেক্ট, তাই না? নাম্বার 1 লো ডোজ। লেখো লো ডোজ। লো ডোজ মানে লেস দেন 2 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। লেস দেন 2 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, হলো? লো ডোজ। লো ডোজে কি হবে? অ্যাক্টস অনলি অন dopaminergic receptors. হলো? অ্যারো। সিলেক্টিভ ভ্যাসোডাইলেটেশন, ভেরি ইম্পর্টেন্ট, এই কথাটা মনে রাখবে। সিলেক্টিভ ভ্যাসোডাইলেটেশন, হলো? সিলেক্টিভ ভ্যাসোডাইলেটেশন অফ রেনাল cerebral and mesenteric blood vessels. হলো? ক্লিয়ার? নাম্বার 2 ইন্টারমিডিয়েট ডোজ বা মডারেট ডোজ। একটা লো ডোজ, নাম্বার 2 হচ্ছে ইন্টারমিডিয়েট ডোজ বা মডারেট ডোজ। মডারেট ডোজে কি হয়? স্টিমুলেটস বিটা 1 ইন হার্ট। আচ্ছা, মডারেট ডোজটা কত? দেখো লেখা রয়েছে 2 থেকে 5। মডারেট ডোজ হচ্ছে 2 থেকে 5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, হলো? এটা হচ্ছে ইনফিউশন। প্রথমে 2 এ ইনফিউশন, আস্তে আস্তে বাড়াচ্ছি। 2 থেকে 5 এ যদি যাই তাহলে কি এফেক্ট হবে? তখন বিটাতে এফেক্ট এসে যাবে। ওকে, অ্যাক্টস অন দা বিটা 1 রিসেপ্টর অন হার্ট। কি হবে বিটা 1 রিসেপ্টর হার্ট হলে? ইনক্রিজ, না এটাকে বলো পজিটিভ আয়োনোট্রপিক এফেক্ট, তাই না? পজিটিভ আয়োনোট্রপিক এফেক্ট, পজিটিভ আয়োনোট্রপিক এফেক্ট। তার ফলে কি হবে? ইনক্রিজড হার্ট রেট, তাই না? তাহলে কি হবে? দ্যাটস ওয়াই effective in cardiogenic shock, because it can stimulate the heart, without causing decrease in GFR and without compromising blood supply to vital organs. কেন, বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার তো? নন-অ্যাড্রেনালিন কি করবে? সব জায়গায় ভ্যাসোকনস্ট্রিকশন করে দেবে, ফলে কিন্তু জিএফআর ফল হবে, কিন্তু এটা কিন্তু জিএফআরটা স্পেয়ার করে রাখবে। লাস্ট কি? লাস্ট এফেক্ট কি? দেখো 5 থেকে 15 যদি যাও তাহলে হার্ট রেটও বাড়বে, পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশনও হবে। ওকে, কেন? আলফা রিসেপ্টরে অ্যাকশন চলে এলো তখন, কিন্তু এটার কার্ডিওজেনিক শকে কোনো রোল নেই, হলো? তাহলে ডোজ ডিপেন্ডেন্ট অ্যাকশন বললে আমরা এই লাস্টের অ্যাকশনটা বলবো 5 to 15 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, it will cause peripheral vasoconstriction because of alpha effect, যদি ডোজ ডিপেন্ডেন্ট অ্যাকশন চায়। আর যদি এটা চায় যে ডোপামিন কার্ডিওজেনিক শক, তাহলে 1 আর 2 দিয়েও ছেড়ে যেতে পারো। ওকে, 3 নম্বরটা লিখতে পারো বা নাও লিখতে পারো। তাহলে এই হচ্ছে টোটাল শক, এবং হয়ে গেল হাইপারটেনসিভ ইমার্জেন্সি অলরেডি আমি বলে দিয়েছি,
বিপি যদি 180/100 উপর যায় তাহলে হাইপারটেনসিভ ইমার্জেন্সি, যদি এন্ড অর্গান ড্যামেজ হয়, যদি এন্ড অর্গান ড্যামেজ না হয় তাহলে হাইপারটেনসিভ আর্জেন্সি। হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে কি ওষুধ দেবে? হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে কি দিবি? ড্রাগ অফ চয়েস কি বলেছিলাম আগের দিন, লিখে রাখ। হাইপারটেনসিভ ইমার্জেন্সি ড্রাগ অফ চয়েস, এমসিকিউ কিন্তু এগুলো আমার এখানে আছে, পড়ে নিবি। হাইপারটেনসিভ ইমার্জেন্সি ড্রাগ অফ চয়েস ল্যাবেটলল, ল্যাবেটলল, ল্যাবেটলল। আর কি? এসমোলল। এই যে ওষুধগুলো রয়েছে পড়ে নিবি, এসমোলল, ল্যাবেটলল, ফেনলডোপাম, 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 ডিপিন, ফেনলডোপাম, নাইট্রোগ্লিসারাইড, ডিপিন। হলো? এগুলো অল্প অল্প করে পড়ে রাখবি, এগুলো কোশ্চেন আসে না, কিন্তু ফেনলডোপাম কোনোদিনও কোশ্চেন আসেনি, আমি দেখিনি, কিন্তু ওই জাস্ট হাইপারটেনসিভ ইমার্জেন্সি ড্রাগ একটা নাম বলো, এরকম দিয়ে দিতে পারে 1 নম্বর 2 নম্বরের কোশ্চেন বা এমসিকিউ। So that's it today, and that ends the hypertension chapter. আচ্ছা, এখানে দুটো এমসিকিউ আছে, তোরা পাওয়ার পয়েন্ট গুলো নিয়ে নিবি, এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করবি। লট অফ কোশ্চেনটা কিভাবে এসছে দেখ। 72-year-old man presents to the office for routine follow-up. He is under treatment for hypertension and congestive heart failure with enalapril and diuretic. His blood pressure is 140/90. এবার তাতে কি কি ওষুধ দেব? ওকে, এই আছে। যাই হোক, এগুলো তোদের জন্য নয়, এগুলো মেইনলি ফর পোস্ট গ্রাজুয়েশন। These are not required for you. তো একবার দেখে নিচ্ছি। মোহনদাস করমচাঁদ গান্ধী, ওকে, his blood pressure was 170/90, recorded thrice. সারা জীবনে 3 বার ব্লাড প্রেসার মাপা হয়েছিল না, ব্রিটিশরাই মেপেছিল। 170/90, his blood pressure was regularly. He did Dandi march without any antihypertensive. ওকে, সো এগেইন আমাদের ভাবতে হবে 150/90 তে অ্যান্টিহাইপারটেনসিভ দেবো কিনা। ভবিষ্যতে হয়তো এরকম কোনো দিন আসবে যে এনসি 9 বা 10 বেরোবে, এতদিন দেওয়ার পর বলবে অ্যান্টিহাইপারটেনসিভ দিতেই হবে না 160/90। সো ইটস ভেরি আনপ্রেডিক্টেবল that what will happen in life. He survived, and he survived hypertension without antihypertensive but didn't survive the bullet. So thank you very much.